2024 সালে নির্বাচন সুষ্ঠু হয়নি, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের মতো জর্জিয়ার বিরুদ্ধে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সালে নির্বাচন সুষ্ঠু হয়নি, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন। 2024 সালের জাতীয় নির্বাচনের অনিয়ম, বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতাকর্মীদের দমন পীড়ন সহ প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলা এবং তার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, গণমাধ্যমের মত প্রকাশে বাধা প্রদান সহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের এক সবিস্তার চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে গোটা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ব্লিংকেন সাংবাদিকদের বলেন, মানবাধিকারের ধরনটা ভুল দিকে যাচ্ছে। করোনা ভাইরাস মহামারী গোটা পৃথিবীতে অনন্য এক চ্যালেঞ্জ তৈরি করেছে এবং কোনো দেশের সরকার এই সংকটকে নিজ নাগরিকদের অধিকার লঙ্ঘন করার এবং কর্তৃত্ববাদী শাসন আরও শক্ত করার অজুহাত হিসেবে ব্যবহার করেছে। সর্বশেষ জাতীয় নির্বাচনের কড়া সমালোচনা করে প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, বাংলাদেশের সংসদীয় কাঠামো সরকারে প্রধানমন্ত্রীকে বেশিরভাগ ক্ষমতা প্রদান করা হয়েছে। সর্বশেষ 2024 সালের জানুয়ারিতে যে জাতীয় নির্বাচন হয়েছে তাতে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। পর্যবেক্ষকদের মতে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ছিল না। নির্বাচনে অনিয়ম, ব্যালট বক্স দখল করে ভর্তি এবং বিরোধী দলের ভোটার এবং এজেন্টদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটেছে। বাংলাদেশে সংঘটিত এবং চলমান উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, মানবাধিকারের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে সরকার কিংবা তার আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বিচার বহির্ভূত হত্যা এবং গুম, নির্যাতন, সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নিষ্ঠুর অমানবিক আচরণ, বাজে এবং জীবন হুমকিতে পড়া জেলের পরিবেশ, বেআইনি গ্রেফতার, ব্যক্তি গোপনীয়তায় বেআইনি একতরফা হস্তক্ষেপ, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের গ্রেফতার, সেন্সরশিপ এবং বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেয়া। প্রতিবেদনে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিস্তর অনিয়মের রেকর্ড রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম আর হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত এবং বিচারে সরকারের পদক্ষেপ নেবার উদাহরণ খুবই কম। জুলাইয়ের 31 তারিখে কক্সবাজারে সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পর পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং এর জের ধরে পরবর্তীতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। হত্যার দায়ে 21 পুলিশ কর্মকর্তা বহিষ্কার এবং 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনও নিরাপত্তা বাহিনীর হাতে গুম এবং অপহরণের মতো ঘটনা হয়। গত বছরের 10 মার্চ বাড়ি থেকে বের হওয়ার পর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল গুম হন। মে মাসে তার খোঁজ মিললেও তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয়। মোট 237 দিন কারাগারে থেকে অবশেষে 25 ডিসেম্বর মুক্তি পান তিনি। বাংলাদেশের আইন ও সংবিধানে নির্যাতন নিষিদ্ধ হলেও জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মিডিয়া মতে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক সাজা দিয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঠিক কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এসব কোনো তথ্য সরকার প্রকাশ করে না। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ সকল বিষয়ে যারা তদন্ত করে তাদের স্বাধীনতা এবং পেশাগত মান নিয়ে সন্দিহান মানবাধিকার সংস্থাগুলোর। এই সকল ঘটনায় অভিযোগ আনা এবং আইনগত ব্যবস্থা নেবার উদাহরণ খুবই কম। এতে আরও বলা হয়, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2023 সালের জানুয়ারি থেকে 28 জুলাই পর্যন্ত 196 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আর এসব হত্যাকাণ্ডের অধিকাংশ ঘটেছে র্যাব এবং বিজিবি বাহিনী কর্তৃক। মানবাধিকার সংস্থাসমূহ এবং সুশীল সমাজ এ সকল হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে আসছে। হত্যার শিকার অধিকাংশই নিরপরাধ। রোহিঙ্গারাও বিচার বহির্ভূত হত্যার শিকার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে 2017 সাল থেকে এ পর্যন্ত 100-র অধিক রোহিঙ্গা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। বাংলাদেশে গুম এবং অপহরণ অব্যাহত রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের দেয়া তথ্যানুসারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম এবং
অপহরণ এখনও অব্যাহত রয়েছে। এসব প্রতিরোধ এবং বন্ধে সরকারকে খুব কমই পদক্ষেপ নিতে দেখা যায়। সুশীল সমাজের তথ্যানুসারে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিরুদ্ধ মতের লোকেরাই গুমের শিকার। গুম হওয়া কিছু লোকদের আইন শৃঙ্খলা বাহিনী হয় এমনিতে ছেড়ে দেয়, নতুবা মামলা করে। কাউকে মৃত অবস্থায় পাওয়া যায় আর কারো কোনো খবর পাওয়া যায় না। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি বাংলাদেশ সফরের অনুমতি চাইলেও সরকার তাতে কোনো সাড়া প্রদান করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশে জেলখানার পরিবেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, জেলখানার পরিবেশ বাজে এবং একই সঙ্গে জীবনের জন্য হুমকি স্বরূপ। এখানে ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক বন্দী আর স্যানিটেশনের অভাব রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অব প্রিজনসের তথ্য মতে 2023 সালের মার্চ মাসে জেলে কয়েদি ছিল 89,000, যেখানে ধারণ ক্ষমতায় হলো 41,224। বেআইনি গ্রেফতার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানে বেআইনি কাউকে গ্রেফতার বা আটক নিষেধ করা আছে, কিন্তু আইনে যেটা করা হচ্ছে সেটা হলো ম্যাজিস্ট্রেটের অনুমতি কিংবা ওয়ারেন্ট ছাড়াই যে কাউকে আটক বা গ্রেফতার করা হচ্ছে, যা নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্ন করতে পারে। গণমাধ্যম, সুশীল সমাজ, মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরকার শুধু সন্দেহভাজন জঙ্গিদের গুম করছে তা নয়, তারা সুশীল সমাজ এবং বিরোধী দলের নেতাকর্মীদেরও গুম করছে। আটক করার পর আটককৃতরা কোথায় আছে, কেন আটক করা হলো তা না জানিয়েই আটক করে কর্তৃপক্ষ। দুর্নীতি বাংলাদেশে এখনও মারাত্মক সমস্যা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। রাজনৈতিক বন্দীদের প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সদস্যদের গ্রেফতার কিংবা বিচারের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টিকে প্রায়ই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনায় আনা হয়। জাতীয় নিরাপত্তার ভান করে একই ব্যবস্থা নেওয়া হয়। করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে সরকার ব্যবস্থাপনার সমালোচনা করায় বিগত বছরে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে করা এক মামলায় 2018 সালের ফেব্রুয়ারি মাসে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের জেল দেয়া হয়। একই বছরের অক্টোবরে সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আইন বিশেষজ্ঞরা বিচার প্রক্রিয়ায় প্রমাণের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন। মামলার বিষয়টি বিরোধী দলের নেতাকে রাজনীতি থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র বলেও তারা উল্লেখ করেন। এতে আরও বলা হয়, এই মামলায় যখন জামিন শুনানি তখন অস্বাভাবিক রকমের ধীর গতি ছিল আদালতের কার্যক্রমে। মার্চ মাসে খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার, আবার সেপ্টেম্বরে তা 6 মাসের জন্য বাড়ানো হয়। 2 মেয়াদে স্থগিতাদেশ খালেদা জিয়ার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও সরকার অনেক ক্ষেত্রেই তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। এতে বলা হয়, অনেক সাংবাদিক সরকারের হয়রানি ও নিপীড়নের ভয়ে স্বপ্রণোদিত হয়ে সরকারের সমালোচনা করার বিষয়ে নিজেদের ওপর সেন্সরশিপ আরোপ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সংবিধানের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহের সাথে তুলনা করা হয়, যার সাজা 3 বছরের কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। এতে বলা হয়, আইনে হেট স্পিচ বা ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও একে যথাযথভাবে সংজ্ঞায়িত করা হয়নি, যার কারণে সরকার একে ব্যাপক অর্থে ব্যবহার করার সুযোগ পায়। সরকার যদি কোনো বক্তব্যকে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যায় বা বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে প্রভাব ফেলে বলে মনে করে, অথবা জনশৃঙ্খলা, নৈতিকতার শালীনতার পরিপন্থী বা আদালত অবমাননাকারী বা অপরাধে প্ররোচনা দানকারী বলে মনে করে, তাহলে সরকার মত প্রকাশকে বাধাগ্রস্ত করতে পারে। প্রতিবেদনে অভিযোগ করা হয় যে ডিজিটাল নিরাপত্তা আইনের অজুহাতে বাংলাদেশের কর্তৃপক্ষ, বিশেষ করে গোয়েন্দা বিভাগ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা সাংবাদিকদের ওপর শারীরিক হামলা, হয়রানি বা ভয় দেখানোর মতো কাজ করেছে। এই আইনকে মানবাধিকার কর্মীরা সরকার এবং ক্ষমতাসীন দলের সাংবাদিকদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে দেখেন। এছাড়া বিভিন্ন ঘটনায় সরকার ইন্টারনেটে যোগাযোগ হস্তক্ষেপ করা, ফিল্টার কিংবা ব্লক করার মতো পদক্ষেপ নিয়ে থাকে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর রোহিঙ্গা শিবিরে 3G এবং 4G ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। প্রতিবেদনে আল জাজিরা আমার দেশ পত্রিকা বন্ধ রাখার বিষয়গুলো উঠে আসে। শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানানো হয়। বাংলাদেশের মতো জর্জিয়ার বিরুদ্ধে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে যেমন নতুন ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, অনেকটা একই রকম ভিসা নীতি ঘোষণা করেছে জর্জিয়ার জন্য। সেখানে আগামী অক্টোবর নির্বাচন, তার আগেই কর্তৃপক্ষকে সতর্ক করে এই ভিসা নীতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের অধীনে জর্জিয়ার বিরুদ্ধে এই ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।